ঘড়ির কাঁটায় রাত প্রায় 2টা। অরণ্য আর ইনা একটা বেডের দুই পাশে শুয়ে ঘুমিয়ে আছে। তাদের একের অপরের দূরত্ব প্রায় অনেক। শেষ রাতের দিকে গ্রামে বৃষ্টি হয়েছে, যার জন্য আশপাশ থেকে শীতল বাতাস ভেসে আসছে। ইনার শরীর উষ্ণ হওয়ার জন্য এমন কোনো গরম কিছু পরিধান করে নাই, যার জন্য তার শরীরে বেশ ঠান্ডা অনুভব করছে। গ্রামের শীতের পরিমাণ সবসময় অধিক থাকে, যার জন্য ইনার শরীরে ধীরে ধীরে আরও বেশি ঠান্ডা হয়ে বরফ হয়ে যাচ্ছে। সময় প্রায় রাত 2টা, যার জন্য অরণ্য ঘুমিয়ে আছে। পাশে থাকা ইনার প্রতি তার বর্তমানে খেয়াল নাই। ইনার শরীরে উষ্ণতা অনুভব করার জন্য সে গুটিসুটি হয়ে বিছানায় শুয়ে থাকে। অরণ্য অন্য পাশে থেকে যখন ইনার দিকে ফিরে তখন ইনার কাছে যায়। তীব্র শীতের কারণে ইনার শক্ত করে জড়িয়ে ধরে অরণ্যকে তার শরীরে ঠান্ডা হয়ে যাওয়ার কারণে অরণ্যকে জড়িয়ে ধরে উষ্ণতা অনুভব করে। ঘুমের মাঝে অরণ্যের শরীরে কোনো নারীর শীতল ছোঁয়া অনুভব করে তার ভেঙে যায়। চোখ খুলে তার বাহুতে আবদ্ধ থাকা ইনার দিকে তার চোখ যায়। ঘুম ঘুম চোখে অরণ্য ইনার দিকে তাকিয়ে দেখে। নিজের বুকে ইনাকে দেখে তার চোখ মুখ প্রশান্তি নেমে আসে। ঘুমান্ত অবস্থায় ইনাকে অসম্ভব সুন্দরী লাগছে। যদি ওর রূপের বর্ণনা করতে যায় অরণ্য, তাহলে হয়তো এক উপন্যাস লেখা যাবে। অরণ্য ইনাকে নিজের বাহুর মধ্যে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেয়। ইনার ঠান্ডা হয়ে যাওয়া শরীরে উষ্ণতা দেয়। ইনা গরম কিছু অনুভব করে আবার শান্তিতে ঘুমিয়ে পড়ে। অরণ্য মুখে হাসি বজায় রেখে আবার ইনাকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। সকাল প্রায় 7টা। জানালার কাচ ভেদ করে সূর্যের আলো প্রবেশ করেছে রুমে। গ্রামের সূর্যের তাপ সবসময় অত্যাধিক প্রখর হয়। সূর্যের এক ঝিলিক এসে পড়ে ইনিয়ার চোখে। তার চোখ খুলে যায়। ইনিয়া পিট পিট করে চোখ খুলে এরপর ঘুমের রেশ কাটিয়ে যখন বিছানা ছেড়ে উঠতে যাবে, তখন সে অনুভব করে তাকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ইনিয়া ভালো করে খেয়াল করে দেখে সে অরণ্যের বুকে মাথা দিয়ে শুয়ে আছে। অরণ্য তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, ছেড়ে দিলে সে পালিয়ে যাবে। কাল রাতে ইনিয়া আর অরণ্য যথেষ্ট দূরত্ব বজায় রেখে ঘুমিয়েছিল। তাহলে সকালে কি করে একে অপরের এত কাছে? ইনিয়ার মনে পড়ে মাঝরাতে তার শরীরে বেশ ঠান্ডা করছিল, যার জন্য সে শক্ত একটা বালিশ জড়িয়ে ধরে। কোথাও বালিশ মনে করে অরণ্যকে জড়িয়ে ধরে নাই তো সে? ইনিয়া নিজের করা কাজ নিজেই ফেঁসে গেছে। ইনিয়া এখন লজ্জায় মাটিতে লুকিয়ে পড়তে ইচ্ছে করছে। তবে অরণ্য যেহেতু ঘুমিয়ে আছে, তার মানে কালকে রাতের ঘটনা সে কিছুই জানে না। ইনিয়া তাড়াতাড়ি অরণ্যের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর বিছানা থেকে ধীরে ধীরে নেমে যায়। এক দৌড়ে ওয়াশরুমে চলে যায়। প্রায় 15 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় ইনা। রুমে দেখে অরণ্য এখনো ঘুমিয়ে আছে। ইনিয়া অরণ্যকে ডাক বা বিরক্ত না করে আয়নার সামনে চলে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে থাকে। আর ভেজা চুলের পানি এসে পড়ে অরণ্যের মুখে। ঘুমের মধ্যে হঠাৎ করে চোখে পানি এসে পড়ার কারণে তার ঘুম ভেঙে যায়। বিরক্তি নিয়ে ভ্রু কুঁচকে সামনে তাকিয়ে যা দেখে তা দেখে অবাক। সদ্য গোসল শেষ করে আসা ইনিয়ার চুল বেয়ে পানি
গড়িয়ে পড়ছে। তার পরনে লাল শাড়ি, হাতে থাকা লাল রঙের চুড়ি, আর চুল বেড়ে সারা শরীরে পানি পড়া। সব ইনিয়াকে অনেক সুন্দর লাগছে। অরণ্য বিরক্ত হয়ে যাওয়া মুখ সঙ্গে সঙ্গে মুগ্ধতায় ভরে যায়। অরণ্য নিজের হাত মাথার পিছু রাখে, এরপর এক দৃষ্টিতে ইনিয়ার দিকে তাকিয়ে থাকে। ইনায়াকে এই অবস্থায় ঠিক কতটা মোহনীয় লাগছে তা হয়তো সে নিজেও জানে না। অন্যদিকে অরণ্যের মনে নির্দিষ্ট বাসনা জেগে তার নিজের মনকে শান্ত রাখতে ভীষণ কষ্ট হচ্ছে। অরণ্য ইনিয়ার দিকে দেখে হালকা শুকনো ঢুক গিলে। তার এখন নিজের মনের চাওয়ার কথা ভেবে ইচ্ছা করছে ইনিয়া ছুঁয়ে দিতে, তাকে গভীর থেকে গভীরভাবে ভালোবাসতে, কিন্তু সে তা পারবে না। ইনিয়ার অনিচ্ছায় সে তাকে ছুঁয়ে দিতে পারবে না। নিজের চাহিদার জন্য কাপুরুষের মতো বইয়ের ওপর জোর খাটাতে পারবে না। এত নিজ মন মানসিকতা কাজ করতে পারবে না। অরণ্য নিজের মন আর বিবেকের যুদ্ধে তার বিবেক জয়লাভ করে সে ইনিয়ার ওপর থেকে নিজের চোখ সরিয়ে নেয়। অরণ্যের চোখ সরিয়ে নেওয়ার আগেই ইনিয়ার চোখ যায় বিছানায় শুয়ে থাকা অরণ্যর দিকে। কালকে রাতে ঘটনার জন্য অরণ্যের দিকে তাকিয়ে থাকতে ইনিয়ার ভীষণ লজ্জা করছে। তবু ইনিয়া আয়নার সামনে দাঁড়িয়ে বলে, আপনি ঘুম থেকে উঠে পড়েছেন, যান ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য কফি নিয়ে আসি নিচ থেকে। ইনিয়ার কণ্ঠে অরণ্যের হুঁশ ফিরে আসে। এতক্ষণ ইনিয়ার দিকে দৃষ্টিতে তাকিয়ে ছিল, তা ভেবে তার নিজের উপর রাগ হচ্ছে। ইনিয়া যখন তার সামনে আসে তখন অরণ্যের সব কিছু এলোমেলো হয়ে যায়। মনের মধ্যে থাকা সুপ্ত অনুভূতি বারবার তাকে ইনিয়ার প্রতি আকৃষ্ট করে। পুরুষ মানুষের নিজেকে নিয়ন্ত্রণ করা ঠিক কতটা কঠিন তা হয়তো অরণ্য উপলব্ধি করতে পারে। তবে যতই কষ্ট হোক না কেন, ইনিয়া যতদিন না অরণ্যকে ভালোবাসবে ততদিন অরণ্য তার সীমা অতিক্রম করবে না। ইনিয়া কথায় উত্তর না পেয়ে জিজ্ঞেস করে, অরণ্য কথার উত্তর দেয় না কেন? কোনো ভাবনা জগতে হারিয়ে গেলেন আপনি, যান ফ্রেশ হয়ে আসুন। ইনিয়া আয়নার সামনে থেকে সরে অরণ্যের কাছে যায়, বিছানার কাছে ঝুঁকি অরণ্য কী ভাবছে তা বোঝার চেষ্টা করে। হঠাৎ করে অরণ্য তার হাত ধরে এক টান দিয়ে নিজের ওপর ফেলে দেয়। ইনিয়া এসে পড়ে অরণ্যের বুকে। ইনিয়া অরণ্যের এমন কাজে হঠাৎ করে থতমত খেয়ে যায়। সে উঠতে যাবে, এমন সময় অরণ্য তার হাত ধরে ফেলে। অরণ্য ইনিয়ার দিকে তাকিয়ে মুগ্ধ নয়নে বলে, এই সুন্দরী, আমাকে পাগল করার জন্য কি এমন মোহনীয় রূপ নিয়ে আমার আসবে? আসো। এত পাষাণ হওয়া কিন্তু ঠিক না। নিজের বরকে এমন অসহ্য জ্বালিয়ে কি শান্তি পাও? ইনিয়া অরণ্যের কথার মানে পারে না, তবে অরণ্যের এত কাছে এসেছে বলে তার কেমন জানি লজ্জা লাগছে। ইনিয়ার গাল রক্ত জবার মতো লাল হয়ে গেছে। অরণ্যের এমন ঘর লাগা দৃষ্টি সব মিলিয়ে লজ্জায় লাল হয়ে গেছে। তবে ইনিয়া সব লজ্জা আর ভালো লাগা দূরে সরিয়ে অরণ্যের কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করতে থাকে। অরণ্য আরও শক্ত করে ইনিয়াকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। ইনিয়া শান্ত গলায় বলে, অরণ্য কী করছেন আপনি? ছাড়ুন। যে বুকে শুয়ে কাল সারা রাত পার করে দিলেন, আজ সেখান থেকে ছাড় পাওয়া এত তাড়া কেন?
আপনার অরণ্যের মুখে কাল রাতে কথা শুনে ইনিয়া টনক নড়ে। তার মানে অরণ্য রাতে জড়ি ধরার কথা সব জানে। ইনিয়াকে আরও অধিক লজ্জা ঘিরে ধরে। ইনিয়া মৃদু সুরে বলে, কালকে রাতে ঘটনার জন্য সরি। না মানে অতিরিক্ত শীতের কারণে বাধ্য হয়ে আপনাকে জড়িয়ে ধরেছি। এই ভুল হবে না আর কখনো। সরি বলার দরকার নাই। স্বামী হয় আপনার জড়িয়ে ধরার অধিকার রয়েছে আপনার। আর আমি চাই আপনি এই ভুল সারা জীবন করে যান। প্রতি রাতে আপনাকে ধরে ঘুমাতে চাই আমি। ইনিয়ার আরও অল্প সময় অরণ্য বুকে অবস্থা করে। এরপর তার কি যেন মনে পড়ে, যার কারণে ইনিয়া অরণ্য নিজেকে ছাড়িয়ে নেয়। ইনিয়া এমন কাণ্ডে অরক্ত হয়ে বলে, কি হয়েছে, এমন করছেন কেন? অরণ্য, ছাড়ুন আমাকে। আর আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়। আমাদের রেডি হয়ে বের হতে হবে। ইনিয়ার মুখে হতে হবে শুনে অরণ্য বলে, এত সকালে কোথায় যাব আমরা? আপনার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি কথাটা শুনে অরণ্য ইনিয়ার মুখে অবিশ্বাস নিয়ে তাকিয়ে বলে, সি সি ইনিয়া, আপনি কেমন বউ বলুন? বিয়ের দিন পর স্বামীর বিয়ে দিতে চান, 4 বিয়ে করার জায়েজ আছে বলে কি আপনি আমার সাথে এমন জোর করবেন? করব। অরণ্য, উঠুন না, ফ্রেশ হন। ইনিয়া, আপনার মনে কি একটু দয়া মায়া নাই? এমন অসহায় বেচারা মানুষকে 4 বিয়ে করাতে চান? 4 বউকে সহ্য করার ক্ষমতা কি আমার আছে? শত্রু হলে এত বড় ক্ষতি আমার করবেন না। ইনিয়া অরণ্যের কথা হয়ে বলে, শত্রু কখনো উপকার করে না। এখন যান, রেডি হন। ইনিয়া এই বলে অরণ্যের বুক থেকে ওঠার চেষ্টা করে। তখন অরণ্য আবার হাত ধরে বলে, সত্যি করে বলুন, কোথায় যাব আমরা? থানায় যেতে হবে সাফায়াত মামার কেসের ডিটেলস জানতে। ওনার মৃত্যুর আসল রহস্য জানার জন্য থানায় যাওয়ার কথা শুনে অরণ্য ইনিয়ার হাত ছেড়ে দেয়। ইনিয়া বিছানা ছেড়ে উঠে যায়। এরপর অরণ্যকে ফ্রেশ হতে বলে। সে চলে যায় নিচে। অন্যদিকে মুখ গম্ভীর হয়ে যায়। সে পাশে থাকা তার ফোন বের করে একজন অপরিচিত লোককে কল করে অরণ্য বলে, সানি, রূপনগর থানায় সাফায়াত হত্যার আসল খুনের ফাইল সরিয়ে চালিয়ে দে। সেটাই যাতে ইনিয়া আসল সত্যির বিষয়ে কখনো জানতে না পারে। ওকে। অরণ্য কথাটা বলে ফোন রেখে দেয়। দীর্ঘশ্বাস ছেড়ে দেয়। ভবিষ্যতে ইনিয়া যখন জানতে পারবে আসল ঘটনার অপরাধী কে, তখন কি হবে? অরণ্য কি সহ্য করতে পারবে ইনিয়ার চোখে তার জঘন্য ঘৃণা? যদি নিজের অতীত আর পাপ লুকিয়ে রাখতে ইনিয়া তার খুন করতে হয়, সে কি পারবে নিজ হাতে ইনিয়াকে খুন করতে? কিন্তু পরিস্থিতি যাই হচ্ছে, একদিন সত্যি ইনিয়ার মৃত্যু অরণ্যের হাতে লেখা আছে।